ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে আর কখনোই নির্বাচন হবে না, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। অন্যদিকে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ সেটা কিন্তু স্পষ্ট। আগামী দিনে যদি এই প্রস্তাবনার মধ্যে তারা একমত না হন তাহলে নির্বাচনের কোন দিকে যাবে সেসব প্রশ্ন নিয়ে আজকে ভোটের ট্রেন আপনাদের সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে ভোটের ট্রেনে আমরা যাব, তবে তার আগে দেখে আসবো আজকে রাজনৈতিক দলগুলো কে কোথায় কি বলেছেন। আজকে বেশ কিছু দল কিন্তু কথাবার্তা বলেছেন, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতা মির্জা আব্বাস তিনি আজকে সকালে কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এক ব্যক্তি চান না, তিনি ডক্টর ইউনূস, এবং আগামীর যেই নির্বাচন সেটা যদি ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে সেটা আর পরে হওয়ার সম্ভাবনা তিনি কিন্তু দেখছেন না। তার জন্য সরকারকে তিনি আন্তরিক হওয়ার আহ্বান করেছেন। 12 দলীয় জোট আজকে এক বিবৃতিতে বলছে যে সব গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চায় এবং সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য তারা অনুরোধ করেছেন। এলডিপির যিনি চেয়ারম্যান তিনি বলেছেন, ডক্টর রেদওয়ান আহমেদ বলছেন যে সকল দলই চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তারাও কিন্তু ঠিক একইভাবেই নির্বাচনটা চাচ্ছেন। এবং ডক্টর মোহাম্মদ রেজাউল করিম যিনি জামায়াতের নেতা তিনি বলছেন যে সংস্কার, বিচার এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য তিনি কিন্তু সরকারকে আহ্বান করেছেন। আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। যুক্ত হব তার সঙ্গে। ইরান ভাই, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতে একটু জানতে চাই যে আপনাদের দলটি তো প্রথম যখন প্রতিষ্ঠা পায় 1974 সালে, এরপর আবার পুনঃপ্রতিষ্ঠা পায় 1977-এ, কিন্তু এই যে একটা দীর্ঘ সময় আপনারা বাংলাদেশের রাজনীতি করেছেন, জনপ্রিয়তা আপনারা কতটা পেলেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন টিভির সমস্ত কলাকুশলী এবং যারা দর্শক মণ্ডলী সবাইকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ লেবার পার্টি 1974 সালে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। এই দলটি জন্মের পরেই তার ভূমিকা এবং রাষ্ট্রীয় যে অবস্থান ছিল আপনি জানেন, শেখ মুজিবুর রহমান 1975 সালের 25শে জানুয়ারি বাকশাল করেছিলেন এবং বাকশালের যে কয়টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল তার মধ্যে বাংলাদেশ লেবার পার্টি অন্যতম ছিল। আমরা দেশ, জাতি এবং জনগণের কল্যাণে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের পাশে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় সোচ্চার ছিলাম, এখনও আছি। আমরা বিগত 17টি বছর আমি দায়িত্ব পালন সময়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সম্মুখ সারিতে আমরা অবস্থান করেছি। আপনি জানেন যে বিগত 5 তারিখে যেই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, এই আন্দোলনেও আমাদের লেবার পার্টির বিভিন্ন জায়গাতে আমাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, ভূমিকা রেখেছে। আমি আমার নেতাকর্মীদের নিয়ে আমিও বিভিন্ন জায়গাতে প্রত্যক্ষভাবে আন্দোলনে অংশ নিয়েছি। আমাদের লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া এবং আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মিশনের সক্রিয় কর্মী নাইম হাওলাদার এই 5 তারিখের ছাত্র গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। আমি মনে করি যে লেবার পার্টি একটি জন্ম থেকেই একটা বিপ্লবী, এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি রাজনৈতিক সংগঠন। আপনি জানেন যে আমরা এই 2008 সালে নিবন্ধন প্রথা শুরু হওয়ার পরে আমরা কিন্তু নিবন্ধিত হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। সারা বাংলাদেশে নির্বাচন কমিশনের যে ক্রাইটেরিয়া রয়েছে, অফিস, কমিটি এবং তার যে সমর্থক গোষ্ঠী, আমরা সমস্ত কিছু আমরা তৈরি করে আমরা যথাযথভাবে উপস্থাপন করেছি। আমাদেরকে কিন্তু বারবার আমাদেরকে প্রত্যাখ্যাত করেছে আমাদের বৈরী পরিবেশ। এই খুনি হাসিনার সরকার, আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বিশেষ করে বিএনপির সাথে আমরা 2007 সাল থেকেই কিন্তু বিএনপির সাথে সমমনা হিসাবে 18 দলীয় জোট, 20 দলীয় জোট, যুগপৎ আন্দোলনের সক্রিয় দল হিসাবে আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। সর্বশেষ আমরা 2022 সালের 1 নভেম্বর আমরা আবেদন করেছিলাম, সেই আবেদনটিও খারিজ করেছিল কুখ্যাত আউয়াল নির্বাচন কমিশন। পরবর্তীতে আমরা আদালতে গিয়েছি, আমরা আদালত থেকে রুল পেয়েছি এবং সর্বশেষ গতকালকে আমরা সর্বোচ্চ আদালত থেকে আমাদের নিবন্ধন আমরা ফিরে পেয়েছি। আমরা মনে করি যে বাংলাদেশ লেবার পার্টি এখন আর নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে কোনো বেগ পেতে হবে না। আমরা অল্প দিনেই আমাদের নিবন্ধনের কাগজ এবং আমাদের প্রতীক আমরা পেয়ে যাব। আপনি যেই প্রশ্ন প্রথমে করেছেন যে
আজকে নির্বাচনী বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তিদের যে বক্তব্য, আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা সবাই যাদের কথা আপনি বলেছেন, সবাই কিন্তু আমরা একই সুরে, একই কণ্ঠে, একই দাবিতে আমরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু অবস্থান করেছিলাম। আমাদের ভিতরে কোনো প্রকার মতানৈক্য ছিল না, মতভেদ ছিল না। আমরা একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি করি নাই। কিন্তু ৫ তারিখের পরে আমরা ফ্যাসিবাদকে হটানোর পরে আমরা ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তিগুলো, আমরা কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছি। আমরা কিন্তু এক জন এক এক জায়গা থেকে আমরা কথা বলছি। আমরাও কিন্তু বিএনপির সাথে এখনো যুগপৎ আন্দোলনের শরিক হিসাবে আমরা তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। আমরা তাদের সাথে বৈঠক এবং বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছি। বিএনপি এবং সমমনা দলগুলো তারা চায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জামাত ইসলামী আমরা লক্ষ্য করেছি, তারাও বলেছে যে রমজানের আগে নির্বাচন চায়। এনসিপিও বলেনি যে নির্বাচন হতে পারবে না। আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলোর একটা সহ অবস্থান, একটা সঠিক জায়গাতে পৌঁছতে খুব একটা বেগ পাওয়ার মতো বক্তব্য বিবৃতি এখনো আমি লক্ষ্য করি না। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা সবাই মিলে যে দায়িত্ব দিয়েছি, কিন্তু এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তার যে টিম, তিনি যেই যাদেরকে এই রাষ্ট্র পরিচালনার জন্য মনোনীত করেছেন, তারা অনভিজ্ঞ, অযোগ্য এবং অপদার্থ বা বিভিন্ন জায়গাতে মেরুদণ্ডহীন হিসাবে তারা তাদের কর্মকাণ্ড কিন্তু ইতিমধ্যে প্রমাণ করেছে। তিনি কিন্তু ইরান ভাই, আপনারা তো বলছেন যে অন্যান্য দল যেমন বিএনপি আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, বাকিরাও এর আশপাশ সময় চাচ্ছে। আপনাদের দলের আসলে অবস্থানটা কি? আমরাও মনে করি যে আমাদের ঐক্যমত্য কমিশনের সাথে আগামী ২ তারিখে প্রধান উপদেষ্টা সহ একটা বৈঠক আমাদের রয়েছে। আমরা মনে করি যে এই ঐক্যমত্য কমিশন তারা একটা সনদ তৈরি করবে এবং এই সনদের মধ্য দিয়ে তাদের কিন্তু কর্মকাণ্ড অনেকটা এগিয়ে গেল। এরপরে কিন্তু যেই পয়েন্টগুলোতে আমরা একমত হয়েছি, যেগুলো অধ্যাদেশ আকারে আমরা সংস্কার করব, এগুলো কিন্তু অলরেডি করার সুযোগ রয়েছে। কিন্তু আমরাও মনে করি, লেবার পার্টি স্পষ্টভাবে বলতে চায় যে যেই কমিশনে বা আমাদের ঐক্যমত্য কমিশন যতটুকু কাজ করেছে, এরপরে অনেক সময় রয়েছে। নির্বাচন আগামী ডিসেম্বরে হতে পারে, কিন্তু যদি কোনো যৌক্তিক কারণে এই নির্বাচনকে ফেব্রুয়ারিতে নিতে হয়, নির্বাচনকে জানুয়ারিতে নিতে হয়, এটাও খোলামেলাভাবে বা যৌক্তিক কারণ যদি উপস্থাপন করতে পারে, বিএনপিও কিন্তু 17 বছর লক্ষ লক্ষ মামলা এবং কোটির উপরে আসামিদেরকে নিয়ে গুম, খুন, অপহরণ, আয়না ঘরে যারা রয়েছেন, এরা কিন্তু বিএনপির নেতাকর্মী, জামাত ইসলামী নেতাকর্মী, আমাদের নেতাকর্মী। যার কারণে আমরা মনে করি যে এই ক্ষমতা, এটা হচ্ছে জনগণের, যে তাদের সেবা দেওয়ার জন্য সরকারের যে সময়সীমা, তার মধ্যে আপনারা নির্বাচন চান। আমরা আরেকটা বিষয় আসলে জানতে চাই যে সংস্কার প্রস্তাবনাগুলো তো আপনারা দিয়েছেন এবং সেই সংস্কারের আসলে কিছু কিছু দিক আমরা আসলে জানতে চাইবো। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। আমরা বিরতির আগে যে বিষয়টা কথা বলছিলাম যে সংস্কার প্রস্তাবনাগুলো অনেকগুলি আসছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি মতভেদ দেখা যাচ্ছে যে দলীয় প্রধানকে সংসদ এবং সরকার প্রধান হিসেবে অনেকেই আসলে চান, আবার কেউ কেউ চান না। আপনাদের অবস্থানটা কি? ধন্যবাদ। আমি তার আগের একটা কথা একটু ক্লিয়ার করে নিই। বাংলাদেশ লেবার পার্টি মনে করে যে বিএনপি, জামাত বা এনসিপি বা সরকারের যে প্রস্তাবনা 30শে জুনের কথা, বিএনপি আমরা চাচ্ছি ডিসেম্বরে, জামাত চাচ্ছে রমজানের আগে। এখন কিন্তু সরকার প্রধান অথবা নির্বাচন কমিশন তারা কিন্তু একটা নির্বাচনের রোডম্যাপ দিতে পারে, স্পষ্টভাবে জাতিকে পরিষ্কার করতে পারে যে তারা নির্বাচন চান বা নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন। এবং এটা জানুয়ারি হোক, এটা ফেব্রুয়ারির 10 তারিখ হোক, এটা ডিসেম্বরের 30 তারিখ হোক, সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দিলে আমার বিশ্বাস বিএনপি এটার বিরোধিতা করবে না। কিন্তু আপনারা কি চান, মানে লেবার পার্টির অবস্থানটা কি? সেটা কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কোন মাস চান আপনারা?
আমরা দ্রুত সময় একটা নির্বাচন চাই, যার কারণ হচ্ছে বর্তমান সরকারের যেই অবস্থা, তারা কিন্তু এই সাধারণ আন্দোলনগুলোকেই কিন্তু এখন পর্যন্ত দমাতে পারেনি। এখন পর্যন্ত প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে এখন পর্যন্ত তারা সরাতে পারে না। দ্রুততম সময় আমরা আপনার উত্তরটা পেয়েছি, তবে যে বিষয়টা আমরা কথা বলছিলাম যে দলীয় প্রধান সংসদ কিংবা সরকার প্রধান হতে পারবেন কিনা, কি অবস্থান আপনাদের? আমরা এই বিষয়টা বলেছি যে এটা যদি হয় তাহলে কিন্তু দলের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। মনে করেন আমি দলের প্রধান, আমি কিন্তু সংসদের প্রধান হতে পারবো না। আমি আবার আমার কি বলে সংসদীয় কমিটির প্রধান হতে পারবো না। এগুলো আসলে হয় না। আমাদের বাংলাদেশ এটা একটা ছোট রাষ্ট্র। এটাকে আপনি যদি আমেরিকার মতো, এখানে যদি আপনি ব্রিটেনের মতো সিস্টেমগুলোকে যদি একবারে সবগুলোকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে কিন্তু তা সম্ভব হবে না। আমি মনে করি যে আমাদের উপযোগী যেই সমস্ত বিষয়গুলো রয়েছে, যে আমাদের সর্বপ্রথম যেই স্বচ্ছতা, জবাবদিহিতা, এই জায়গাগুলোকে বেশি বেশি আমাদের নিয়ে আসা দরকার। কিন্তু ইরান ভাই, একটা বিষয় আসলে বারবার বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা খুব বেশি বাংলাদেশে, যার ফলে এই ক্ষমতা যাতে একটা ডিসেন্ট্রালাইজড হয়, সেই বিষয়টার জন্য মূলত অনেকে আসলে এটাকে সাপোর্ট করছেন। আপনারা আসলে কি বলবেন? আমরা বলেছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এটাকে আরো বেশি একটু কমানো দরকার, আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো দরকার। আমরা 14 সালে বেগম খালেদা জিয়ার সাথে আমরা গিয়েছিলাম রাষ্ট্রপতি তৎকালীন সময় আব্দুল হামিদের কাছে, এবং আমি নিজে উপস্থিতিতে আমি দেখেছি যে তিনি বলেছিলেন যে আমার করার কিছু নাই। তার কাছে তেমন কোনো সুযোগ ছিল না বা তার কোনো পদক্ষেপ নেওয়ার অবস্থা ছিল না, তিনি এমনটা বলতে চেয়েছেন। কিন্তু আমরা চাই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, এর ভারসাম্য থাকবে, এবং এখানে যেন একটা রাষ্ট্র স্বৈরাচার না হয়, ফ্যাসিবাদের সৃষ্টি না হয়, কর্তৃত্ববাদী সরকার না হয়। এই জন্য গণতন্ত্রের স্বার্থে এবং জনগণের সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা মনে করি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য দরকার। সেক্ষেত্রে আরেকটা বিষয় বেশ কথা উঠছে যে একই ব্যক্তিকে দুইবার প্রধানমন্ত্রী করা যাবে কিনা, কিংবা তিনি কি এর বেশিও হতে পারবেন কিনা, আপনারা কি বলবেন? দেখুন, আমরাও এটার জবাব দিয়েছি। আমরা বলেছি যে এক ব্যক্তি পরপর দুইবার, মনে করেন বেগম খালেদা জিয়া বেশ 2-3বারের মতো কিন্তু প্রধানমন্ত্রী নেই। তিনি যদি চায় তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন দুবার, তারপর আবার একবার গ্যাপ যাবে, তারপরে আবার তিনি দুবার হতে পারবেন। কিন্তু এক ব্যক্তি দুবারই জীবনে হবেন, এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থায় একটা পদ্ধতি থাকা দরকার, যেখানে জনগণ যখন যাকে চাইবেন তখন তিনি নির্বাচিত হতে পারবেন। এটা তো জনগণের ব্যাপার, এটা দলের ব্যাপার, এটা তো কাউকে আপনি চাপিয়ে দিলে হবে না। কিন্তু এখন আমাদের এখানে যেই সমস্যাটা হয়েছে, আমাদের এখানে খুনি হাসিনা তিনি গণতন্ত্রকে স্বৈরতান্ত্রিক কায়দায় ব্যবহার করেছেন। এখানে নির্বাচনের নামে নাটক করা হতো। শুধুমাত্র এখানে টোটাল রাষ্ট্রযন্ত্রটাকে তিনি তার ক্ষমতার তল্পিবাহক হিসাবে ব্যবহার করেছেন, যার কারণে আজকে এই সংস্কারের প্রশ্ন, কিন্তু সেই সংস্কার করতে গিয়ে আমাদের যেন এমন কোনো বড় কোনো বাধা সৃষ্টি না হয়। আপনারা দেখেছেন যে শুধুমাত্র একটা আইনের সংশোধনের কারণে আজকে সচিবালয় কিন্তু ফুঁসে উঠেছে। এটা যদি আমরা পারতাম, এই সরকার ক্ষমতায় নিয়েছে আজকে 10 মাস হয়েছে প্রায়, এই 10 মাসের আগে আমরা সর্বপ্রথম যদি সচিবালয় থেকে আমরা কিন্তু সচিবদেরকে, ফ্যাসিবাদের দোসরদেরকে আমরা তাড়াতে পারি না, যার কারণে এই যাদের বয়স 25 বছর হয়েছে তাদেরকে কিন্তু রাষ্ট্র চাইলে এমনি পেনশনে পাঠাতে পারে, স্বেচ্ছায় পেনশনে, কিন্তু রাষ্ট্র চাইলে তাদেরকে চাকরি থেকে তার অবসর দিতে পারে। কিন্তু সেজন্য নতুন করে একটা আইন করে এখন যেই অবস্থা সৃষ্টি করা হয়েছে, এরকম কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু সৃষ্টি হবে। অর্থাৎ সরকারের তরফ থেকে যে সংস্কারগুলো আসলে রাজনৈতিক দলগুলো একমত হবে, সেদিকেই যাওয়া উচিত বলে আপনি মনে করছেন। ইরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভোটের ট্রেনে আপনি যুক্ত হয়েছেন বলে। আমরা নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। এবার দেখে আসবো সংসদীয় আসন পরিক্রমা। আজকে আমরা কথা বলবো ঢাকা 8 আসন নিয়ে, যেটা সংসদীয় আসন 181। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন এবং শান্তিবাগ, এই এলাকাগুলো নিয়ে ঢাকা
অবস্থিত এবং মোট ভোটার আছেন এখানে 2,70,650 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,51,938 এবং নারী ভোটার 1,18,711 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারও কিন্তু একজন আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি যুক্ত ছিলেন জানাচ্ছিলেন যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত, তবে সেটা যাতে খুব বেশি সময় না যায়, ডিসেম্বর, জানুয়ারি কিংবা সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কিন্তু মতামত ব্যক্ত করেছেন। এবং তিনি আরও যেটা জানাচ্ছেন যে আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় এবং বিগত নির্বাচনগুলোর মতো না হয় সেই প্রত্যাশাও কিন্তু তাদের আছে। এবং লেবার পার্টি বিগত সময়ে তারা আসলে নির্বাচন কমিশন থেকে যে নিবন্ধন সেটা পায়নি এবং আগামী দিনের অর্থাৎ আগামী 30 দিনের মধ্যে তারা কিন্তু সেই নিবন্ধন পাওয়ার প্রত্যাশাও করছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।